বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার বায় বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমার ডানের রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান এবং তিনি একাধিক বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা দেখলাম যে উত্তরার মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনার বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে সরকার প্রধান গত দুদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। প্রথম দিন আইন উপদেষ্টার ভাষায় কোট আনকোট 4টে বড় দলের সঙ্গে বৈঠক এবং দ্বিতীয় দিন অর্থাৎ গতকালকে 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এবং সরকারের দিক থেকে চাওয়া হচ্ছে জাতীয় ঐক্য, দৃশ্যমান, আমি আবারও কোট করছি, দৃশ্যমান জাতীয় ঐক্য। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দৃশ্যমান জাতীয় ঐক্য তারা দেখতে চান, একে অপরের বিরুদ্ধে যেন কাদা ছড়াছড়ি না করেন, সেটাও তাদের প্রত্যাশা। সো এই বিষয়ে আমি আপনাদের দুজনের মতামত শুনতে চাই। মিস্টার শামসুজ্জামান দুদু, আপনি শুরু করবেন। আপনাকে ধন্যবাদ। গত 2 দিন আগে মানে বাংলাদেশের ক্ষেত্রে বলবো না, দক্ষিণ পূর্ব এশিয়ার এই ধরনের একটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতির যে তৈরি হয়েছে, একটি স্কুলের উপরে যে প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার পর কত শত ছাত্র নিহত অথবা আহত হয়েছে, এখনও সেটা পরিষ্কার না। তারপরেও আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমি এই 2 দিন পত্রিকা দেখি নাই, মানে আমি এদের যে ছবি আমি সোশ্যাল মিডিয়াও দেখি নাই, মানে এটা ধারণ করা খুব কঠিন, এটা দেখা খুব, যে ছোট ছোট ছেলেমেয়েরা, আমার বারবার মনে হয়েছে স্কলাস্টিকে আমার 2টি মেয়ে পড়েছে। আমার মেয়ে 2টি এখন বড় হয়েছে, তারা দেশের বাইরে আছে, লেখাপড়া করছে। বারবার আমার খালি এই স্মৃতিটা মনে হয়েছে যে ছেলে মেয়েগুলো মারা গেল, তার স্বজনরাও ওখানে মারা গেছে। তো এটাই দায় স্বীকার করতে হবে। তো এই বিমানটি নিয়ে এতটাই আলোচনা হচ্ছে যে এটি পরিত্যক্ত একটা বিমান। চীন 2বারের জন্য নাকি আমাদের সরকারকে বা দেশকে জানিয়েছে এই বিমান তারা আর উৎপাদন করে না, পার্টস তো উৎপাদন করেই না। কারা এই বিমানটাকে প্রশিক্ষণের জন্য রাখছিল, অনুমতি দিয়েছে, এটি কিন্তু এখনো দৃশ্যমান না এবং পরিষ্কার না। এর একটা বিহিত হওয়া উচিত ছিল। আমি এই কারণে এই কথাটা বলছি, বাংলাদেশের রাজনীতিটাও এরকম একটি পর্যায়ে আসছে, দায় কেউ নিতে চাচ্ছে না। সাংবিধানিকভাবে, রাজনৈতিকভাবে, দলগত যে স্পিরিটটা আমরা অর্জন করেছিলাম স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে, সেই স্পিরিটটা এখনো মানুষ ধারণ করলেও সরকার ধারণ করে কিনা। বারবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানান বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। জুন এপ্রিলে আসছে, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আসছে, কিন্তু দিনটা স্পষ্ট না। কখনো কখনো আশাবাদী পরিস্থিতি তৈরি হয়, কখনো কখনো এই আশাটা খুব ভঙ্গুর হয়। প্রশ্ন দেখা দেয়, আচ্ছা ইলেকশন হচ্ছে কিনা। এই কথাটি যখন আসছে, এর দায়টা তো সরকারের উপরে যায়। যখনই একটা ক্রাইসিস তৈরি হয়, হ্যাঁ অবশ্যই রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এই সরকার টিকে আছে বা এই সরকার চলছে বা এই সরকার দায়িত্ব পালন করছে, তার ভিত্তিটাই বিএনপি সহ যেসব রাজনৈতিক দল এই দেশে আছে তাদের সমর্থন নিয়ে তাদের মানে বক্তব্য নিয়ে তারা চলছে। এটা খুব ভালো কথা। সর্বশেষ মাইলস্টোনে যে ঘটনা ঘটেছে তার পরপরই বিএনপি সহ 4টে রাজনৈতিক দল এবং পরে দিন 13টি রাজনৈতিক দল, জাতীয় ঐক্য তো আছে। এখানে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে সে কেন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলছে 1 বছর পরে, এটি তাদের খোলসা করে বলার দরকার।
কারণ বিএনপি এই রাজনৈতিক দলের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে, মানে বক্তব্য তো নাই, আকারে কিন্তু সেটা বলে নাই। এমন কোনো রাজনৈতিক দল সমর্থন প্রত্যাহার করেছে এটা আমার কাছে জানা নেই। তাহলে তারা কেন বারবার এই জায়গাটায় আসছে আমার কাছে মনে হচ্ছে। তো প্রতিটি ধরনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আইন শৃঙ্খলা যেগুলো সামনে আসছে, আমি মনে করি সেই সংকটগুলো একটি নির্বাচিত সরকার না থাকার কারণে বিভিন্ন মহল বিশেষ করে এই গোপালগঞ্জের যে ঘটনাটি, একটি নির্বাচিত সরকার থাকলে তাহলে মানুষের যে উৎসাহ উদ্দীপনা থাকতো, ঐক্য থাকতো, সেটি আমার মনে হয় না থাকার কারণে ওখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, অর্থাৎ মহল বিশেষ ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, পার্শ্ববর্তী দেশের সমর্থন থাকছে, এটা আমার কাছে মনে হয়েছে। তো সেই কারণে আরেকটা জিনিস, একটা ঘটনা ওখানে ঘটেছে, একটা রাজনৈতিক দল গেছে, তার উপর আক্রমণ হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এবং জাস্ট নোট রাখার জন্য রাজনৈতিক দলটাও আক্রমণাত্মক ভঙ্গিতেই ওখানে গেছে, অন্তত সোশ্যাল মিডিয়ায়। আমার কাছে আমি দ্বিমত করছি না আপনার সঙ্গে। তারা যেভাবে যে ভঙ্গিতে এখনই ওখানে যেতে হবে, এখনই ওই কথা বলতে হবে, এটা আমার মনে একটি রাজনৈতিক দলের পরিপক্কতা যদি থাকতো সেটি করতো কিনা আমার সন্দেহ আছে। 2 নম্বর আছে এই ঘটনার মানে পরিস্থিতি তৈরি হওয়ার পরে যে ধলপাকড়টা হচ্ছে এই গণগ্রেপ্তারে, গোপালগঞ্জ এটা তো জানা শেখ মুজিবের বাড়ি, সেখানে তিনি জন্মিয়েছেন, বড় হয়েছেন, স্বাভাবিক। কিন্তু সেই গোপালগঞ্জে অন্য অনেক রাজনৈতিক দল বিভিন্ন সময় জয়লাভ করেছে নির্বাচনে। বিএনপি ওখানে যখনই মনে করেছে জনসভা করবে তখনই সে করেছে, কার্যক্রম করেছে। কিন্তু এই মানে তরুণদের যে মানে দলটি এই সময় এই ঘটনাটি ঘটলো কেন, সেটি তরুণরা যদি সেইভাবে দেখে, বিবেচনায় নেয়, তাহলে আমার মনে হয় এই ঘটনার থেকে আমরা যেতে পারতাম। এবং এই ঘটনা ঘটার পরপরই তাদের একজন তরুণ নেতা একটা মন্তব্য করেছে, আমি যদি ভুল না করি, যে যারা এখানকার পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে না তারা নির্বাচন করবে কিভাবে, এই জাতীয় বোধহয় একটা সংবাদ আমি পত্রিকায় দেখেছি। তো কেউ কেউ বলছে, আমি কোনো মন্তব্য না করলে, কেউ কেউ বলছে তাহলে কি এই বক্তব্য দেওয়ার জন্যই তারা ওখানে গেছিল, মানে পরিস্থিতি তৈরি করার জন্য ওখানে গেছিল। জাতীয় ঐক্যটা হতে হবে গণতন্ত্রের সপক্ষে, স্বৈরতন্ত্রের বিপক্ষে। আমি স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের উত্তরণের যে একমাত্র পথ নির্বাচন, সেদিকে যদি না হাঁটি তাহলে পরে জাতীয় ঐক্য এটা মুখোমুখি থেকে যাবে। আমার বিবেচনায় এখনই সময় হচ্ছে একটি গ্রহণযোগ্য সর্বমহলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সময় নির্ধারণ করা, দিন তারিখ নির্ধারণ করা, তাহলে জাতীয় ঐক্য আরও শক্তিশালী হবে, আরও অর্থপূর্ণ হবে বলে আমার ধারণা। প্রফেসর ডক্টর রাজবুল হাসান কলিমুল্লাহ, আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ দুদু ভাই চমৎকার একটা ন্যারেটিভ বা ব্যাখ্যান আমাদের সামনে হাজির করেছেন, এবং পরপর দুটি ঘটনা যা বিয়োগান্তক, আপনার এই বিমান দুর্ঘটনা, শিশুদের প্রাণহানি এবং গোপালগঞ্জের সাম্প্রতিক যে ঘটনাটি একটা পার্সপেক্টিভে নিয়ে এসে, ইভেন আপনি ঢাকার মিটফোর্ডে যেটা ঘটলো সোহাগের হত্যাকাণ্ড, তার পাশাপাশি সময় ঢাকার দেশের অন্যান্য প্রান্ত কিছু ঘটনা ঘটেছে এরকম একই রকমের, খুলনার বিষয় বা অন্যত্র যেগুলো আমরা প্রত্যক্ষ করেছি, সবই একটা পার্সপেক্টিভে যদি নিয়ে আসেন, আমি দুদু ভাইয়ের সঙ্গে একমত হয়েই বলবো যে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আর ঐকমত্যের নামে যে কাজটি হচ্ছে এটাতে একটু ঝামেলা আছে। ঝামেলা যে আছে সেটা আমার সতীর্থ আলী রিয়াজ, তিনি এই দায়িত্বে ইন কমান্ড, তিনি কিন্তু খোলামেলা বলেছেন, তার কঠোর সমালোচনার যে আছে সেটাও তিনি প্রকাশ করেছেন। কিন্তু আমার কথা হলো,
ডেমোক্রেসি বলতে আমরা যেটা বুঝি প্লুরাল স্পেস, এবং এই প্লুরাল স্পেস যত সম্প্রসারিত থাকবে তত এটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আপনার সহায়ক। তো সবাইকে জবরদস্তি করে রীতিমতো বুঝিয়ে টুঝিয়ে কেন একমতে নিয়ে আসতে হবে? বহুমতের সমাজ বিনির্মাণ এবং ঐক্যটা আবার দৃশ্যমান হতে হবে, যেটি প্রধান উপদেষ্টা চাইছেন। মানে এটা আমার ধারণা টপ ডাউন। এবং আমি মিস্টার দুদু এই প্রশ্নের উত্তর মানে ওই প্রসঙ্গটা অ্যাড্রেস করেননি, আমি আশা করি পরের বার করবেন। যে সরকারের দিক থেকে বলা হচ্ছে প্রথম দিন তারা 4টে বড় রাজনৈতিক দলকে ডেকেছে। আপনারা কি মনে করেন কিনা এই 4টে দল বাংলাদেশের সবচেয়ে বড় দল, বা একটি দলের তো রেজিস্ট্রেশন এখন পর্যন্ত নেই? সো আমি এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। এখন ধরুন আফগান স্টাইলে যে তাদের যে ট্র্যাডিশনটা, তারা লোয়া জিগা বলে, সবাইকে নিয়ে এক শামিয়ানার নিচে বসে এবং সিদ্ধান্ত নেয়। জাতীয় সিদ্ধান্তগুলো অতীতে তারা সেভাবে নিয়েছেন। ইট ক্যান বি এ গুড এক্সাম্পল। আপনার রিসোর্সের সেই দিক থেকে তো কোনো অভাব হবে না যদি আপনি সবাইকে অ্যাকোমোডেট করতে চান, সেটি সম্ভব। এক। দ্বিতীয়ত, এই প্রশ্নটা উঠবার সুযোগ তো করে দেওয়া হলো যে একটি অনিবন্ধিত রাজনৈতিক দল, এই যে গত 22 তারিখে অন্য যারা দল গঠনে ইচ্ছুক তাদের পাশাপাশি এই এনসিপি তারাও কিন্তু এই দরখাস্ত জমা দিয়েছে। এবং যেটা আমরা পত্রিকান্তে দেখলাম, স্কোরিং পার্সপেক্টিভ থেকে দেখলে প্রতিটি দরখাস্তই কিন্তু শূন্য পেয়েছে, ফেল করেছে, তারা কিন্তু উতরে যায়নি। তো ফলে তাদেরকে সময়সীমা বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন শর্ত পূরণের জন্য। এই রকম বিষয় যখন আমরা সবাই জানি, তখন কোন বিবেচনায় এই দলটিকে আপনার বিএনপির মতো সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বর্তমানে তাদের সঙ্গে এক কাতারে বসানো হলো? আপনার বিএনপি, জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলন, তাদের গণভিত্তি আছে দেশব্যাপী, আমরা জানি যে টেস্টেড, যেই ফর্মে যেই শতকরা হিসাবে হোক না কেন আছে। আর এখানে জামাত এবং ইসলামী আন্দোলন তারা কিন্তু যে বিষয়টা ফেরি করছেন সম্প্রতি, সেটি হচ্ছে আপনার এই পিআর সিস্টেম, প্রপোর্শনাল সিস্টেমটা নিয়ে যেহেতু তারা আলোচনা করছেন, সেই জন্যে এই যে মোর দ্য ম্যারিয়ার, এটি আরও বেশি আপনার রেলেভেন্ট। আর ঐতিহাসিকভাবে এলসওয়্যার আমরা জানি যে পিআর মূলত ছোট দলের স্বার্থ নিশ্চিত করে, কোনোভাবেই তারা যাতে নিগেটেড না হন তাদের স্পেস পাওয়াটা এনশিওর করে বড় দলের বিবেচনায় বা তুলনায়। তো সেই বিষয়টাও আমার মনে হয় প্রথম থেকেই কগনিজেন্সে নেওয়া দরকার ছিল। নির্বাচন সংস্কার কমিশন যেটি গঠন করা ছিল ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, যেখানে ডিফ্যাক্টো রোল কিন্তু দুজন পালন করেছেন। নাম ভূমিকায় ছিলেন ডক্টর আব্দুল আলিম এবং আমাদের জেসমিন টুলি, যিনি নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ার করেছেন। তো এদের বিবেচনায় কখনোই তারা একবারও ভাবলেন না যে নির্বাচন পদ্ধতিটা বেসিক, এটা নিয়ে মীমাংসা হয়ে যাওয়া ভালো সবার আগে। কমিশনে তারা যদি এই বিষয়টা টাচ করতেন তাহলে পরবর্তী বিতর্কগুলো কিন্তু হতো না। এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম 28 দল বনাম 18 দল, মাঝখানে 4টি দল আবার অ্যাবস্টেনশনে আছেন, মানে কোনো পক্ষ নেননি, এখনও মুখ খোলেননি। তো এই যে মোজাইকটা তৈরি হলো, সেটা কি ঐকমত্যের পথে সহায়ক হলো না অন্তরায় হলো? যে বিষয়টা আমরা আগেই একটা মীমাংসায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতাম, কারণ ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এই কমিশনটাই কিন্তু ছিল সবচাইতে পিভটাল কমিশন। মানে মূল যে বিষয় সেটি হচ্ছে নির্বাচনের পথটাকে কিভাবে মসৃণ করা যাবে, কিভাবে আপনার সবার জন্যে অবারিত সুযোগ করে দেয়া যাবে, সেই বিষয়টা নিয়ে যত রকমের আলাপ আলোচনা ছিল সেখানে কিন্তু তার সাংঘিকরণ হয়ে যেতে পারত। ফলে সেটা যদি নিশ্চিত করা যেত তাহলে এই পরবর্তীতে ঐকমত্য কমিশন নিয়ে এত ঝামেলা কিন্তু হতো না। এক। আর এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম যে এই কাঁঠালের আমসত্ব বাড়ানোর চেষ্টা, কিলিয়ে কাঁঠাল পাকানো, মানে যেটি কৃত্রিম এবং আলটিমেটলি কিন্তু ভঙ্গুর। আপনি জোর করে এক জায়গায় বসালেন বিভিন্ন কারণে, ভদ্রতা বলুন বা আপনার কে কি মনে করে, অথবা আপনার
এই দ্বিমত থাকবার কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে, এসব ঝুঁকিতে অনেকে যেতে চাইবেন না। তো ফলে জোড়াতালি দিয়ে একটা ঐকমত্য আপনি প্রতিষ্ঠা করলেন, যেটা আলটিমেটলি আপনার ডিউরেবল হবে না, এবং এই সরকার বিদায় নেওয়ার পরে যে নির্বাচিত সরকারটি আসবে তাদের জন্য আপনি কিছু মাইন্ডফিল্ড তৈরি করে দিয়ে গেলেন। সেটা কতটা বিজ্ঞ জনচিত কাজ হচ্ছে সেটাও আমার মনে হয় ফ্ল্যাগ আউট করা এই পর্যায়ে ভালো। ধন্যবাদ। মিস্টার শামসুল আলম দুদু। উনি একটা খুব ভালো কথা বলছেন যে 4 দলের মধ্যে একটি দল এনসিপি, নতুন তরুণদের রাজনৈতিক দল, যেটা মানে ডক্টর ইউনূস সরকার প্রধান হিসাবে তিনি তো অনেক আগেই এই কথা বলেছিলেন, শিক্ষার্থীরাই আমাকে ক্ষমতায় বসিয়েছিল। এরপরে কিন্তু উনি এটি সংশোধন কোন জায়গায় করেছেন যে 16 বছরের আন্দোলন সংগ্রাম, শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, তারাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। শেষ 1 মাসের আন্দোলনে ছাত্ররা জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরতন্ত্র পতন ঘটিয়েছে। আজকে তারই প্রেক্ষাপটে আমি বা উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা সরকারে আছে তারা সরকার এই ধরনের কথা আমি সরকারের কাছ থেকে আজ পর্যন্ত শুনি না। তারপরেও তার যে ব্যক্তিগত ভাবমূর্তি দেশে এবং বিদেশে, যেটাকে উপজীব্য করে আমরা মনে করেছি যে পাচারকৃত অর্থ আমরা ফেরত পাব। মানে ডক্টর ইউনূস যে দেশেই যান, একটা তার যে সাদর আমন্ত্রণ করে গ্রহণ করে, স্বাভাবিক কারণে দেশবাসীর যে প্রত্যাশাটা যে লক্ষ হাজার কোটি ডলার যেভাবে আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে, জনগণের টাকা, দেশের টাকা, এই টাকাটা ফেরত উনি এবং উনি নিশ্চিত করছিলেন। এবং আমার ধারণাও ছিল, এখনও আছে, যে উনি উদ্যোগী হলে এটা বোধহয় ফেরত আসবে। আমি জানি না যে উনি ইতে 1 বছর প্রায় চলে গেল, উনি কত টাকা ফেরত আনতে পারছেন। গণতন্ত্রের বিভিন্ন মত থাকবে, পথ থাকবে, ভিন্ন মত থাকবে, নতুন নতুন রাজনৈতিক দল গঠন হবে। অভ্যুত্থানের পরে আমার তো মনে হয় যে অনেকগুলো রাজনৈতিক দল অলরেডি গঠিত হয়েছে, এবং সেই সব দলের ভিতরে অনেক বিচক্ষণ ব্যক্তিও আছে, নেই এটা আমি বলবো না। রাজনীতি সম্বন্ধে, সমাজ সম্বন্ধে, অর্থনীতি সম্বন্ধে তাদের ভাবনা তাদের আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীরা যেমন ক্ষমতা তাকে বসিয়েছে, এবং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য তাদের একটা সংগঠন থাকতে পারে। ডক্টর ইউনূস সাহেবের মন্তব্য চমৎকার মন্তব্য, এটা বলতেই পারে। কোনো গণঅভ্যুত্থানের পরে, মানে 69, 90, তারপরে তো 24, অর্থাৎ গণঅভ্যুত্থান এটি প্রথম না, সর্বশেষ। কিন্তু এই গণঅভ্যুত্থানের আগে আমরা লক্ষ্য করেছি, গণঅভ্যুত্থান 69 গণঅভ্যুত্থানের পরে 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, কিন্তু তারা যারা গণঅভ্যুত্থান নায়ক ছিল তারা সরকারে গিয়েছিল, আমার কাছে কিন্তু মনে হয় নাই, কোনো নজির নেই। না, আমি দেখি না ইতিহাসে তাদের যেসব 69 গণঅভ্যুত্থানে হিরো বলতে যাদের বোঝায়। এমনকি 90 গণঅভ্যুত্থানেও আমরা এটা স্টার্ট করেছিলাম হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক তন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে। 90 গণঅভ্যুত্থানে মানে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, ডাকসুর আমান খোকনের নেতৃত্বে যেটি আন্দোলনটা সফল হয়েছিল, তারাও কিন্তু পরবর্তী 91-এ সরকারি মানে মন্ত্রী হয় নাই, মন্ত্রীর দায়িত্ব নেয় নাই। তারা কিন্তু সেই সময় ছাত্রত্ব গেছে তাদের, তারপরও না। অন্যান্য ছাত্র সংগঠনও 2-1 জন এমপি হয়েছিল নির্বাচিত, কিন্তু এবার এখনো একেবারে ছাত্র অবস্থায় সরকারের মন্ত্রী হয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব এখনো পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার আহ্বানও জানাননি। কেউ কেউ বলে, আমার কাছেও মনে হয় যে এই আহ্বানটা রাষ্ট্রীয়ভাবে না থাকাতে, অর্থাৎ উদ্যোক্তা হওয়া, ছাত্র অবস্থাতে ব্যবসায়ী হওয়া, মানে উনি আহ্বান জানিয়েছেন কিসের চাকরি। তো এই দিকে যে ঝোঁকটা, সেই ঝোঁকেরই একটি অন্যতম দিক হচ্ছে এনসিপি।
আমি এনসিপি নিয়ে সাংঘাতিক আশাবাদী ছিলাম এবং এই ছাত্ররা দল গঠন করার পর আমি অভিনন্দনও জানিয়েছিলাম, কিন্তু তাদের কিছু কিছু বক্তব্য যেটি আমার কাছে খুবই ছেলে মানুষই এবং দায়িত্বজ্ঞানহীন মনে হয়েছে, এটা আমি বলেছি বিভিন্ন জায়গায়। কিন্তু তারপরও সর্বশেষ নির্বাচন কমিশনের যে মানে তার অ্যাপ্লাই করার পর অযোগ্যতার কারণে মানে তাদের রাজনৈতিক দল হিসাবেই গ্রহণ করা হয়নি, সেই জায়গাটা আমি যখন দেখলাম একটা লাইনের মধ্যে রয়েছে 20 থেকে 25টি জায়গায় তারা 200 মানে সমর্থকও সিগনেচার নিতে পারে নাই। 25টা আসনে তাদের যে 200টি সমর্থন দরকার সেই জায়গায় অকৃতকার্য তারা। আমি সেই দলটিকে একেবারে পাশের আমি জায়গা দিচ্ছি, আর আরও 50টা যে নতুন রাজনৈতিক দল হলো তাদেরকে আমি জায়গা দিচ্ছি না। আমি 4টার সঙ্গে তুলনা করছি না অন্য কোনো রাজনৈতিক দলে। বিএনপি নিশ্চিতভাবেই যদি অতীতটাকে দেখি কতটা বড় রাজনৈতিক দল, অথবা জামাত কতটা বড় রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন কতটা দল, সেটা কিন্তু অতীতের নির্বাচনের যে পরিসংখ্যান সেটা দেখলে আমরা বুঝতে পারি। যেমন আমি বলছি যে জামাত ইসলাম এত বড় একটা সমাবেশ করছে, ইসলামী আন্দোলনও করছে, তো এখন তাদের তো নিজেদের উপর আস্থা থাকা উচিত। এত বড় সমাবেশের পরে তো তার পরের দিনই ইলেকশনে যাওয়া উচিত ছিল। কারণ এনসিপি হয়তো যাবে না, কারণ পয়লা বৈশাখের অনুষ্ঠান তারা যে সমাবেশ করছে তারপরে ইলেকশনের কথা তারা বলা খুব কঠিন, কিন্তু এই দুটো দলে যাওয়া উচিত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যখন জামাত ইসলাম আমার জেলাতে সমাবেশ করছে, ওখানকার মানুষ বলছে যে খুলনার ডিভিশনের মানুষ সেখানে আসতেই পারে, এটা তো তারা তাদের নেতা গেছে, কিন্তু ইলেকশনের জন্যে যে সমর্থনটা থাকা দরকার সেটি তো যাচাই হওয়ার দরকার। বিএনপি এখনো পর্যন্ত কি ব্রুট মেজরিটি পর্যায়ে আছে, নাকি অন্য দলগুলো একটু ভালো করবে? আজকে তো তাদের আমির জামাতের আমির সাহেব বলেছেন তারা নিশ্চিত আগামীতে সরকার গঠন করবেন। যে কোনো রাজনৈতিক দল তো আশা না থাকলে তো তাদের দল হয় না। আমি এই কথাগুলো এই কারণে বলছি, এই জায়গাটাকে বিতর্কিত অবস্থা আমরা রাষ্ট্রীয়ভাবে রেখে দিচ্ছি। মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না যে শুধু পুলিশ বা মিলিটারি বা আইন শৃঙ্খলা বাহিনী সব ক্ষেত্রে চূড়ান্ত, আমরা তাদের দোষারোপ করছি, তারা নামছে না, তারা কাজ করছে না, এইভাবে বলছে। কিন্তু আমাদের যে দায়িত্বটা ছিল একটি নির্বাচিত সরকার, পার্লামেন্ট তৈরি করে কার্যকর একটা সরকারের অধীনে এইসব বাহিনী বলেন, সংস্থা বলেন, বিভিন্ন এই যে প্রশাসনে তারাও একটা আলামত বুঝতে পারতো কোন দিকে দেশ যাচ্ছে, সেইভাবে তারা হয় চাকরি করলে সেই দিকে যেত, না এরাও তো এখন যে আদৌ কোনো কাজ করব কি করব না এই পর্যায়ে আছে বলে আমার কাছে মনে হয়। স্বাভাবিক কারণে এই যে 4 দলের কথা বলে মানুষকে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, আদতে তো কোনো রাজনৈতিক দলই এই 4 দলের একটি দল তো রাজনৈতিক দল হিসাবে এখনো স্বীকৃত না আমাদের আইন অনুযায়ী, তাই না, নির্বাচন কমিশনের। তো স্বাভাবিক কারণে এই যে দফা, যেমন আমি একটা কথা বলি যে পিআর, এটা যারা বলছেন তারা এটাকে ইস্যু করে ইলেকশনে যেতে পারে। যেমন আমি একটা পরিষ্কার করে বলি যে 6 দফা যখন শেখ মুজিবুর রহমান সাহেব দিয়েছিলেন, অধিকাংশ বামপন্থী রাজনৈতিক দল এটাকে সিআইয়ের কাজ বলে তাকে সমালোচনা করছিল, আওয়ামী লীগের সমালোচনা করছিল 6 দফাকে, এবং কোনোভাবেই এটা বড় কোনো রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করে নাই। এটাকে নিয়েই তিনি এক পর্যায়ে গিয়ে 17-এ নির্বাচন করছিলেন। তখন এই 6 দফা শেখ মুজিব নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা শুধু অর্জন করছে না, ব্রুট মেজরিটি বলতে যা বোঝায়, করার পর তিনি বলছিলেন যে এইটা এখন ম্যাগনা কার্টা, এটা এখন মানুষের মুক্তির সনদ, এইসব কথা কিন্তু তখন তিনি বলা শুরু করেছিলেন কিভাবে নির্বাচন জয়লাভ করার পর। তো এখন পিআর ঠিক আছে, এটা যদি ভালো হয়, এটি যদি গ্রহণযোগ্য হয়, মানুষ ভোট দিবে তো, 6 দফার মতো দিবে তো। তো আমি সেখানে যাচ্ছি না।
আমি এটাকে আগে করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। কে বলছে? যারা কখনো নির্বাচনে একটা সিটও পায় নাই, ইসলামী আন্দোলন কখনো হাত পাখায় একটা নির্বাচনে জয়লাভ করছে, এটা আমার কাছে জানা নেই। কিছু ভোট পাইছে, কিন্তু তারা বলছে এটা আগে করতে হবে, তার আগে এটা করা যাবে না। তো আমার কাছে মনে হয় যে যত দ্রুত নির্বাচন সম্ভব হবে তত দ্রুত সংকট কাটার সম্ভাবনা দেখা দেবে। আর যত আমি এটাকে ফেলে রাখবো এবং এটাকে নিয়ে যাব, ধরে নিব ঘোলা পানিতে মৎস্য শিকারের ব্যাপার, যারা এটা করছে না তাদের উদ্দেশ্য পরিষ্কার না, যে যুক্তি তারা দিক না কেন। সেই হিসাবে কিন্তু আমাদের পক্ষ থেকে বারবার, মানে বিএনপির পক্ষ থেকে অনুরোধ যেমন করা হয়েছে, আলোচনায় বলা হয়েছে, নানানভাবে বলা হয়েছে, এবং এ পর্যন্ত সরকারের যতগুলো মিটিং হয়েছে সব জায়গাতে সহযোগিতার দৃষ্টিভঙ্গি নিয়ে বিএনপি অংশগ্রহণ করেছে এই আজকের দিন পর্যন্ত। কিন্তু এটাকে যদি দুর্বলতা ভাবে আমার কাছে মনে হয়, তাহলে আগামী দিনে, যেমন এই সরকার, আমি আগেই বলেছি যে 16 বছরের আন্দোলনকে এখনো পর্যন্ত শ্রদ্ধা জানানো, কৃতজ্ঞতা জানানো, এবং 5,000 বিরোধী দলের নেতাকর্মী, যার অধিকাংশ বিরোধী দলের, 60 লক্ষ আসামির ভিতরে অধিকাংশই বিএনপির, 2.5 লক্ষ মামলার অধিকাংশই বিএনপির, অন্য রাজনৈতিক দলও আছে। এরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, স্বৈরতন্ত্রের বিপক্ষে। কিন্তু বর্তমান সরকার, আমি কোনো জায়গায় দেখি নাই যে এই আন্দোলনকে তারা স্বীকার করছে। বরঞ্চ এটা কিন্তু পিকুলার ব্যাপার আমার মনে হচ্ছে। আন্দোলনে তো আপনারাও ছিলেন সবাই, আমরা বিভিন্ন পাকিস্তান আমল থেকে আমাদের উত্তরসূরি, মানে পূর্বসূরি যারা ছিলেন, আমরা দেখেছি আন্দোলনের ধারাবাহিকতায় যখন মুক্ত হয়, সবার প্রতি এক ধরনের সমর্থন, কৃতজ্ঞতা থাকে। গত জুলাই আগস্ট আন্দোলনের পরপরই, হ্যাঁ, নো ডাউট, সেখানে যারা জীবন দিয়েছেন তারা ইতিহাসের অনন্য ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা তাদের কবুল করুন। কিন্তু ওখানেই মাস্টার মাইন্ড ছিল, এবং তাকে নিয়ে আমি আমেরিকায় চলে গেলাম। মানে এটা কি অদ্ভুত ব্যাপার, মানে যে ছেলেটি কে কখনো দেখেই নাই। এমনকি আরও বিপজ্জনক ঘটনা হচ্ছে কি, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার প্রশ্ন তুলে বিভিন্ন পত্রিকার সংবাদও আসলো। ডক্টর ইউনূস সাহেব নিয়ে গেলেন। আমার কাছে মনে হয় যে ইউনূস সাহেব তো রাজনীতির লোক না, স্বাভাবিক কারণে উনি এনজিও বা অন্য সেক্টরের মানুষ। রাজনীতি নিয়ে যদি তিনি ভুল করেন তো স্বাভাবিক কারণে আপত্তি থাকার কথাও না। তবে কোনো ভুল বিপদে ডেকে আনতে পারে, সেটি না করা ভালো। যেটি যেমন পাকিস্তান রাষ্ট্র কোনো অবস্থাতেই বাঙালিরা ভাঙে নাই। পাকিস্তান রাষ্ট্র ভাঙার দায়িত্ব পাকিস্তানিদের, কারণ পাকিস্তানের প্রেক্ষাপটে একক জাতিগোষ্ঠী হিসাবে 56% বাঙালি মুসলমান ছিল। অর্থাৎ পাকিস্তান সৃষ্টি করছিল এই অঞ্চলের মানুষরা, তারা এই পাকিস্তান ভাঙে না। ৭০-এর নির্বাচনের পর পাকিস্তান কর্তৃপক্ষ যে ভূমিকা পালন করেছে, সেটির জন্য পাকিস্তান ভেঙে গেছে, এটা আমার কাছে মনে হয়। ঠিক তেমনি এখন যদি ডক্টর ইউনূস অত্যন্ত দায়িত্ববান বলে আমরা জানি, তো সেই দায়িত্বটা যথাযথ পালন না হলে এ জাতি কাউকে ছাড়ে নাই, হাসিনাকেও ছাড়ে নাই, এমনকি শেখ মুজিব সাহেবকেও ছাড়ে নাই। ৭২-এর আগ পর্যন্ত শেখ মুজিব নিঃসন্দেহে অনেক বড় গোছের বিতর্কহীন নেতা হিসাবে মানুষ আমার বিবেচনায় দেখেছে। কিন্তু ৭২ পরবর্তীতে ৩.৫ বছরে তার শাসনকাল বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে নাই, যেমন হাসিনার কাছে প্রত্যাশা করেনি ৩টি নির্বাচন যে কায়দায় করছে। ঠিক সেই জন্যে আমার কাছে মনে হয়েছে যে ডক্টর ইউনূসের বা তার সরকারের উচিত হচ্ছে যত দ্রুত, যেমন আমাদের কাছে তো একজন মানুষ আছে, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, 90 দিনে কীভাবে ইলেকশন করতে হয়, গ্রহণযোগ্য ইলেকশন করতে হয়, সবার কাছে কিভাবে নিজেকে বা নিজের সরকারকে বিশ্বাসযোগ্যতা পর্যায়ে রাখতে হয়, উনি তো এটা প্রমাণ করছে। তাহলে কেন আমরা পারবো না? আমাদের বিদেশের দিকে তাকাতে হবে এটা তো না। সেই জন্য আমার কাছে মনে হয় যে আবার সেই পুরাতন কথাটাই বলি যে যত দ্রুত সম্ভব
পজিটিভ সিদ্ধান্ত না নিতে পারলে তাহলে আমাদের জাতিগতভাবে যে সুনামটা আছে সেটি ক্ষুণ্ণ হতে পারে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি নিশ্চয়ই কিছু বলবেন যদি বলবার থাকে হামেশা দুদুর কথার প্রেক্ষিতে, বাট গত কয়েকদিনের ঘটনা যদি একটু অন্যভাবে দেখাই, আমরা যদি জুলাইয়ের সময়কার বা অগাস্টের 24-এর 5-8 ওই সময়টায় দেখি, সেই সময়কার নায়ক বা সেলফ প্রোক্লেমড হিরোজ যারা তারা, এবং তাদের সঙ্গে যদি আমরা সরকারে যারা আসলেন তারা গত কয়েকদিন যে অবস্থার মধ্যে পার করলেন, যেমন ধরা যাক সচিবালয়ে সেই একই চিত্র, ছাত্ররা ঢুকে পড়ল, পুলিশ সেনাবাহিনী সবার মাঝখান দিয়ে। আমরা যদি দেখি সেই হিরোজদের আসলে আর্মির সাজোয়া গানে করে গোপালগঞ্জ থেকে শেষ পর্যন্ত একার্থে পালিয়ে আসতে হলো। আমরা যদি দেখি যে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টাকে 9 ঘন্টা উত্তরার মাইলস্টোন স্কুলে একটা রুমের মধ্যে বন্দি থেকে, রুমের ভেতর থেকে ওই জানালার শিকের ওপারে থেকে বক্তব্য দিতে হচ্ছে, এবং ছাত্রদের প্রতিক্রিয়া, বক্তব্য, আচরণ সবটাই আমরা দেখেছি। সো আসলে এগুলো কি বার্তা দিচ্ছে? দেখুন, আপনি যে পথে এসছেন সেটি দৃষ্টান্ত তৈরি করেছে যারা উত্তরসূরি হিসেবে আসবেন তাদের জন্যে। তো যে পথে আগমন করেছেন সে পথটাই খোলা আছে এবং মীমাংসিত বলে ধরে নিচ্ছেন যারা ভবিষ্যতে এই উত্তরসূরিরা স্থলাভিষিক্ত হতে চান এদের। আপনার এখানে এই যে দুর্ঘটনাটা, এটা আই ওপেনার হিসেবে কিন্তু যদি আপনি দেখেন তাহলে এই যে সমন্বয়হীনতা থেকে শুরু করে আপনার অ্যাডহক কালচারে অবগাহন, এ সব কিছু কিন্তু আপনার যতক্ষণ জাম্পস্টার্ট বেসিসে অ্যাড্রেস করার যৌক্তিক পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু সেটি আমরা কতটা প্রতিপালন করছি বা করতে পারছি সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরিও হয়ে গেছে। আপনার যে সমালোচনাগুলো উত্থিত হচ্ছে, এই সমালোচনাগুলোকে যদি আপনি পজিটিভলি নেন তাহলে মীমাংসার পথটা একরকম হবে, আর যদি নেতিবাচক হিসেবে নেন তাহলে বিষয়টা আরেক রকম হবে। আপনার এখানে দীর্ঘদিন ধরে ইনস্টিটিউশনাল ফর্ম ডেভেলপ করে গেছে, আপনার যেটা হলো নন ডিসক্লোজার সংস্কৃতি। আপনার এই যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে, 240 জনেরও বেশি মানুষ হত হয়েছেন না 30-40 জনের ব্র্যাকেটে আমরা বিষয়টাকে খুঁজব। তো এই যে মধ্যরাতে 2টোর সময় আপনার অ্যাম্বুলেন্স এসে লাশ সরিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো তো সোশ্যাল মিডিয়ামে সর্বত্র আমরা দেখছি। তারপর কনস্পিরেসি থিওরি, যেমন হ্যাকাররা 2 দিন আগে বলে দিয়েছে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এখন হ্যাকাররা তো আর গণক ঠাকুর নন, তারা কীভাবে প্রেডিক্ট করলেন? আর এই বিষয়গুলো কেন আমাদের গুহ্য পুরুষদের নজরে পড়লো না? তাদের তো মাসের শেষে পে চেক দেওয়া হয়, বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন। স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা, আমি তাদের কথা বলছি। এবং এই পুরো বিষয়টাই কিন্তু ওই যে ঐতিহ্যটা তৈরি হয়ে গেছে নন ডিসক্লোজার এবং হুইসেল ব্লোয়িংকে বিপজ্জনক বিষয় মনে করা হচ্ছে। এই বিষয়গুলোকে যদি আমরা ইতিবাচকভাবে দেখি তাহলে হয়তো দেখব যে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা যে বক্তব্যটি রাখলেন আজকে প্রেসের সামনে, এই ঢঙে হয়তো কথা তিনি বলতেন না। তারপর আপনার এই যে পদত্যাগের দাবি, সেই নিরিখে আপনি বলছেন যে না, আমি পদত্যাগ করব না, তবে নিয়োগকর্তা চাইলে, তবে নিয়োগকর্তা যদি আমাকে বলেন তাহলে আমি সরে দাঁড়াবো। তো এই যে অবস্থাটা, মানে অমল ধবল চাকুরি হিসেবে ট্রিট করা এবং ধরেই নেওয়া যে ডিসেম্বর পর্যন্ত আমি এখানে থাকব এবং রীতিমতো ইন্টারভিউ দিয়ে এই পদে আগমন, এই বিষয়গুলো আসলে এমনটি না হলেও তো পারত। আমি কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে তারা যখন উপদেষ্টা পরিষদটা গঠিত হয় তারা কিছু নাম সুপারিশ করেছিলেন। তো সেখান থেকে কতটা এই পারমুটেশন কমিশনের মধ্য দিয়ে গ্রহণ করা হয়েছে, তারপরে যে সমালোচনাগুলো আমরা শুনি যে এটা এনজিওদের সরকার,
মানে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন সরাসরি, এই ধরনের ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়েছে। ব্রডলি 3টি সূত্র থেকে, একটি আসিফ নজরুলের মাধ্যমে আপনার ছাত্রদের পক্ষ থেকে সুপারিশ এসছে, আরেকটি পক্ষ হচ্ছেন স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা, তার নিজস্ব পছন্দের লোকজনকে তিনি মোতায়েন করেছেন। যেমন বলা হয় স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় নূরজাহান তার সঙ্গে দীর্ঘদিনের কাজ করেছেন। বেসিক্যালি কালকে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে প্রফেসর ইউনূসের স্বজনপ্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এখন ধরুন হাসনাত যে বক্তব্যটা রেখেছে, এবং এটা বলেছে প্রফেসর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তাদের একজন। ডেফিনেটলি। তো এই যে কথাটা বলেছেন, এটাতে কুপিত হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। আসলে এই বিষয়গুলোকে যদি ইতিবাচকভাবে আমরা দেখি, সমালোচনাগুলোকে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে ঘটবার সম্ভাবনা কমে যাবে। আরেকটা সূত্র হচ্ছে মাননীয় সেনাপ্রধান, তার পক্ষ থেকে তার সাবেক সহকর্মী যারা, যেমন 1 স্টার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, তারপরে 3 স্টার জেনারেল আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী, তো এই ধরনের ব্যক্তিবর্গ এসছেন সেই সূত্র ধরে। তো ফলে এই যে একটা 3-4 সূত্র থেকে সংগৃহীত ব্যক্তিবর্গ এক ছাতার নিচে সমবেত হয়েছেন, এবং পেছনে কিন্তু বেজ হিসেবে কাজ করছে আপনার যে দলগুলো এই আন্দোলনের শরিক হয়েছেন, বিজয় ছিনিয়ে নিয়ে এসছেন, তাদের সবার সমর্থন। আজকে সমর্থন প্রত্যাহার করুক, ফর এক্সাম্পল বিএনপি যদি আজকে প্রত্যাহার করে তাদের সমর্থন, তাহলে কি দশাটা দেখা দেবে এই সরকারের, তো সহজেই অনুমেয়। তো সেই জন্যে এই কন্টিনিউড আস্থা এবং সমর্থন যদি নিশ্চিত করতে হয়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়াটা অবশ্য। এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের দুদুভাই, আই স্যালুট হিম। তিনি কিন্তু একটু আগ বাড়িয়ে বলেও ফেলেছিলেন যে প্রয়োজনে তাদের যদি সমস্যা হয় আমরাই একটা তারিখ প্রস্তাব করতে পারি। অনেকগুলো চিন্তার এটি একটি চিন্তা। তো সেই জন্যে এত কিছু বলার পরেও যখন ধোঁয়াশাটা থেকেই যাচ্ছে এবং নতুন নতুন উপসর্গ এসে হাজির হচ্ছে কীভাবে দীর্ঘায়িত করা যায় এই প্রক্রিয়াটিকে, এটা কিন্তু খুব ভালো সাইন না। একটা সময় পর্যন্ত আপনি খেলতে পারবেন বিষয়টা নিয়ে, কিন্তু একটা পর্যায়ে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ধরুন আজকে না হয় একটা বিমান দুর্ঘটনা ঘটছে, কালকে যদি একটা গ্রহাণু এসে আছড়ে পড়ে যমুনার উপরে, তখন কি দাঁড়াবে? মানে সবই সম্ভব তাত্ত্বিক বিবেচনায়। সেই বিষয়গুলো কিন্তু আমরা কখনো ধর্তব্যের মধ্যে। আপনার রিনেমিং বিপজ্জনক হওয়ার সময় আপনি সব জায়গায় পদযাত্রা করলেন, এখানে মার্চ টু গোপালগঞ্জ, এই রিফ্রেশ করার কারণে সেখানে এক ধরনের বার্তা গেল, এবং গেলেন বাঘের মতো তর্জন গর্জন করতে করতে, ফিরলেন কীভাবে? বেড়ালের মতো মাথা নিচু করে ঢুকতে হলো, কিন্তু সেই সাজোয়া জানে। এবং আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী যদি আপনার এই ফুল প্রোটেকশনটা না দিতেন আউট অফ দ্য ওয়ে, তাহলে কিন্তু ফিরে আসা বোধহয় অক্ষত দেহে সম্ভবপর হতো, এটা অনেকেই মনে করেন না। এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে চকরিয়া কিংবা বান্দরবানে যে অবাঞ্ছিত ঘোষণা হওয়ার বিষয়গুলো, বা আপনার এই প্লেন ক্রাশের যে ব্যাপারটা, সেই সময় খাগড়াছড়ি থেকে আপনাকে তড়িঘড়ি চলে আসার যে ব্যাপারটা, এই বিষয়গুলো আমরা অভাবিতপূর্ব মনে করেই এই কাজগুলো করেছি, ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার এখানে সবই চিন্তা ভাবনা কাজকর্ম সবই অ্যাডহক বেসিসে চলছে সকল ক্ষেত্রে, এটার অবসান হওয়া দরকার। আপনি শুনছিলেন কালকেই যদি আমরা নাগরিক সমাজের কয়েকজনের বক্তব্য দেখি, ডক্টর হোসেন জিল্লুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, দেবপ্রিয় ভট্টাচার্য, সবার কথাবার্তাই নানা নেতিবাচক। কিছুদিন আগে বিসিসিআইয়ের সাবেক সভাপতি একজনের বক্তব্যে যে 40 বছর এত খারাপ সময় আসেনি। কালকে ব্যারিস্টার সারা হোসেন বলছে যে বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু দেশে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যে বিচার তো, রায় তো অনেক দূরের কথা, আদেশ দিতেই কেউ এখন সাহস পাবে কিনা কোনো জাজ, সেটাও ভাববার বিষয়। মিস্টার শামসুজ্জামান দুদু, এবং এখানে এই প্রশ্নটা আছে যে যেটা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন যে বিএনপি যদি সমর্থন প্রত্যাহার করে নেয়,
তাহলে এই সরকার তো আসলে চলতে পারবে না। কিন্তু সরকার এবং সরকার সমর্থকদের কথাবার্তায় আক্রমণের তীরটা বিএনপির দিকে তুচ্ছ তাচ্ছিল্য থেকে শুরু করে এমন কিছু নেই যেটা বিএনপির দিকে। এখন প্রশ্ন যদি দাঁড়ায় যে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বের কি দায়িত্ব, দেশটাকে কি আরও খারাপের দিকে নিয়ে যাওয়া, কেউ নিয়ে যাচ্ছে সেটা দেখা এবং সেটা দেখিয়ে প্রমাণ করা যে ওরা ব্যর্থ, আমরাই একমাত্র ভালো, কিন্তু আসলে তো আপনাকে পারফর্ম করার সুযোগও আপনি নিতে পারছেন না, নিচ্ছেন না। তারা কতটা মানে উপযোগী, মানে তরুণদের যে নেতৃত্ব, সরি টু সে, আমার খুব বলতে খারাপ লাগছে, কারণ এরা 1 বছর আগে এইসব ছেলেগুলো একটা ধারাবাহিক আন্দোলনের জবনিকা টানার যে মুহূর্তের ভূমিকা তারা পালন করেছে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু তারপর থেকে গত 1 বছরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বলতে তো খারাপ লাগে, কারণ আমরাও ছাত্র রাজনীতি থেকে ওরকম তরুণ অবস্থায় ছিলাম, আন্দোলন করেছি, জেলে গেছি, কিন্তু সামরিক জানে মানে এইভাবে তরুণরা বিরুদ্ধ হাঁটতে পারছে না, শারীরিক সামর্থ্য নেই, তাদের কথা আলাদা। তারা একটা কোনো বাহিনীর, পুলিশ অথবা সামরিক বাহিনীর সহযোগিতা নিছে, আমি এটা আপত্তিকর মনে করি না। হতে পারে তার চলার শক্তি নেই, আন্দোলনে একটা মেসাগার পরিস্থিতি, বা আহত হয়েছে। কিন্তু আমি টেলিভিশনে, আমি জানি না আপনাদের কেমনভাবে দেখছেন, আমি যে টেলিভিশনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমার কাছে তখন মনে হয়েছে যে রাজনীতি না করে তো আমি আপনার মতো শিক্ষকতায় যেতে পারতাম। ও আমরা কিন্তু বোধহয় সেনাবাহিনী রাজনৈতিক নেতাদের করতে গেছে এর আগে কোনো, আমরা সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় শহীদ মিনারে কত রাজনৈতিক নেতাকে লাঞ্ছিত হতে দেখেছি। মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী গ্রুপের ভিতরে অনেক সময় হাতাহাতি, মারামারি, এমনকি খুনাখুনি কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। কিন্তু এইভাবে পালিয়ে আসা, এইভাবে মানে জাতির সামনে নিজেদের যে দৈন্যতাটা উপস্থাপন করা, আমি যেটি পারবো না সেটি কেন বলবো, সেটা কেন করব, তাহলে কি উদ্দেশ্য অন্যরকম? আন্দোলনকারী শক্তি যাদের নিয়ে আমি, ডক্টর ইউনূস সাহেব তো একটু ওই যে বলেছে না নিয়োগকর্তা কারা, উনি যদি আরো নাম ধরে বলতেন আরো ভালো হতো, তাহলে এখন জাতিকে রক্ষা করাতে এই কর্তাদের কাছে আমরা যেতে পারতাম। কারণ আবার একটি কি বলে ওই স্বৈরতন্ত্রের পতনের জন্য মেসাগার আন্দোলন, জাতি তো এখন এটা মানে প্রত্যাশা করে না। অনেক মানে ক্ষতিগ্রস্ত অনেক মায়ের বুক খালি হয়েছে, তো হয়েছে না, সে ধারাবাহিকভাবে 15-16 বছর ধরে। কিন্তু উনি এই নিয়োগকর্তা বলতে কি মিন করছেন, মানে উনি তো অনেক বিচক্ষণ ব্যক্তি হিসাবে আমরা জানি, লেখাপড়া করা, দেশ বিদেশ জয় করা। তো নিয়োগকর্তা তো আমরা জানি রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা সকল ক্ষমতা অধিকারী, জনগণ সকল ক্ষমতার অধিকারী। আমি জনগণের শব্দটা একবার উচ্চারণ করছে না, তাহলে পরে তো সে বিপজ্জনক অবস্থায় দেশকে নিয়ে যাচ্ছে। আমি কার প্রতিনিধিত্ব করছি, কার জন্য কাজ করব, কিসের জন্য করব, এটা আমার কাছে মাঝে মাঝে এই যে ঘন্টাগুলো, এই যে 9 ঘন্টা ধরেন একটা স্কুলের অবস্থায় আটক অবস্থায় থাকা, যাদেরকে মাথায় নিয়ে ধন্য করছে 1 বছর আগে, তারা মানে 9 ঘন্টা একটা অসহায়ের মতো, তো তাহলে পরে তারা তো অসহায় হলে তো জাতি অসহায়। তো তাহলে এই জাতিকে দেশ বিদেশ জানছে যে এই যারা এই দায়িত্ব পালন করছে তারা জনসমর্থিত কেউ না। বলতে হচ্ছে যে সব দাবি মেনে নিচ্ছি, সব দাবি মেনে নিয়ে ক্ষমা আছে এবং লক্ষণ সেনের মতো পেছনের দরজা দিয়ে বেরোতে হয়েছে। হ্যাঁ, তাহলে তার আগে যে কাজটি রাজনীতিবিদ বা রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সরকার হলে কি করতো, একটা সই করে পদত্যাগ করে চলে যেত, পারি নাই, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি, পদত্যাগ করব না, মানে ব্যাপারটাকে আমি ব্যর্থ, আমি করব না। এটা কতটা মর্মান্তিক আমার কাছে মনে হচ্ছে। দায়িত্বশীল কোনো মানুষ জাতির সঙ্গে এই ধরনের প্রতারণা করতে পারে না।
দায়িত্ব নেওয়া উচিত। আমি শুরুতেই বলেছি, এত বড় একটি মর্মান্তিক ঘটনার আইএসপিআরে যে কথা বলা হয়েছে, কিন্তু পৃথিবীটা এখন এতটাই উন্মুক্ত, মানে এই মাধ্যমে না বলতে পারলে আরেক মাধ্যমে চলে আসে। একেবারে চীন সরাসরি বলছে এই বিমানের কার্যকারিতা একেবারেই নাই, এটা উৎপাদন তারা করছে না, যন্ত্রাংশ তো উৎপাদন করার প্রশ্নই ওঠে না। আমরা 2 বার চিঠি দিয়ে বাংলাদেশকে জানিয়েছি, অথচ সেই বিমানে আমরা আরেকটা কথা আমার কাছে মনে হয়েছে যে এরকম একটি জনবহুল সিটির এটা মানে মানুষের পা রাখা মুশকিল, আপনার কোনো ফুটপাথে হেঁটে যাওয়া খুব কঠিন, সেই জায়গায় আপনি প্রশিক্ষণে বিমান উড়াচ্ছেন। এটা যদি আমার বিবেচনায় যদি ওই চট্টগ্রামের বা সমুদ্রের পাড়ের কোনো জায়গায় এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠতো, হয়তোবা এটা সাগরে গিয়ে ওই ইয়েটাও বেঁচে যেতে পারত, বিমানের যে শিক্ষা বা পাইলট ছিল, তাই না? কিন্তু এমন একটা জায়গায় যা দেখছি আমরা একের সরাসরি গিয়ে হিট করছে। আর আল্লাহ মাফ করুক, এই ছেলেগুলোর যে মানে পুরে কঙ্কালসার হয়ে গেল, অনেকের এখনো পর্যন্ত বলছে পাওয়া যাচ্ছে না, মানে তারা ছাই হয়ে গেছে। আর আমি কেন এরকম প্রতারণা করে 1-2 জন মারা যাচ্ছে সবাই জানে। জামাত ইসলামী আমার কাছে এটা খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। আমির ডাক্তার শফিক সাহেব, তিনি একটা সরাসরি বলছেন, আমি জানি না আপনাদের এটা নজর আসছে কেন, তিনি এই মৃতের যে সংখ্যা দিচ্ছেন তিনি বিশ্বাস করেন বলেছেন। আমি অন্যের উদ্ধৃতি দিচ্ছি না, আমার ছেলে মেয়েগুলো মারা গেছে, আমাদের ছেলে মেয়েগুলো, আমি সেটা বলতে পারবো না। এটা কেমন একটা অবস্থা, কেমন একটা সরকার, এবং তার কোনো দায় কার কেউ নিবে না, তাই না? আমরা রাজনীতিবিদ, কোনো শিক্ষক যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে না, তখন তো ওই শিক্ষকদের উপরে গিয়ে এটা পড়ে, তারা দায়ও স্বীকার করে যে তারা পারে না, তারা নব উদ্যমে চেষ্টা করে। এতগুলো ছেলে মেয়ে আমি মেরে ফেললাম, আমি কাউকে দেখছি না যে এর দায়টা কার। সেই জন্যে রাজনীতিটা এখন যে জায়গায় এনে আমরা দাঁড় করিয়েছি, এবং এই সরকারকে অবশ্যই দায় নিতে হবে, তাকে বলতে হবে। তিনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন ফেব্রুয়ারির মধ্যে হবে। বিএনপি এত বড় একটা আন্দোলনের পরে বিএনপি যে একটা আলোচনার মধ্য দিয়ে একটা স্থিতিশীলতা আসুক, কারণ আমাদের ঘাড়ের উপরে ষড়যন্ত্রের যারা অংশীদার, যারা 15 বছর ধরে 16 বছর ধরে এই দেশকে কুড়ে কুড়ে খাইছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, তারা এখনো সজাগ, তারা এখনো মানে বসে আছে, এটা ভাবার কোনো কারণ না। এটা আমার কাছে মনে হয়, যার প্রতিফলন আমরা গোপালগঞ্জে দেখে, ছেলে মানে তরুণরা মনে করছিল খুব সহজ ঘটনা, বা অন্য কোনো তাদের দৃষ্টিভঙ্গি ছিল কিনা আমি জানি না। ওই জায়গায় তাদের কোনো রকম জানা বোঝার আগে আমি একটা রাজনৈতিক দলের মিছিল নিয়ে চলে গেলাম, এটা কারণ তারা তো বলা যায় যে বিভিন্ন এজেন্সির সুবিধাও তারা ভোগ করে শাসক দল হিসেবে তারা তো, হ্যাঁ, কর্তা হিসাবে তো আমার তো মনে হয় ডক্টর ইউনূস তাদেরকেই বলেছে। এটা তো আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মুখ ফসকে বলে ফেলেছে। তো স্বাভাবিক কারণে এটি তো ওখানে গিয়ে আমি ষড়যন্ত্রকারীদেরই সুযোগ করে দিলাম কিনা, কারণ তারা বলার সুযোগ পাচ্ছে। এবং আমার তো মনে হচ্ছে তারা এখন রাজধানীতেও যদি কিছু করে, এবং যেটা মিটফোর্ডে হয়েছে আমরা দেখলাম, নানান এটাকে আমরা তো বাদ দিতে পারি না, ষড়যন্ত্রের অংশ না, এটা এই কথা তো বলতে পারি না। ওই ঘটনার সঙ্গে বিরোধী দল হিসেবে বিএনপিকে জড়ানোর জন্য এমন কোনো মানে প্রচার প্রপাগান্ডা নাই। সোশ্যাল মিডিয়াতে যে একটা গ্রুপ তৈরি হয়েছে, মানে আপনি কয়দিন জেলে গিয়েছেন, অথচ তার জীবনটাই দেখা গেল জেলে কেটেছে, তাকে বলে দিল আপনি কয়দিন রাজনীতি করছেন। তো এই যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে, এটা সুপরিকল্পিতভাবেই করা হচ্ছে এবং আরও ন্যাক্কারজনক অবস্থায় যেতে পারে। এখন মনে হচ্ছে আন্দোলনকারী শক্তিরা ঘরে উঠে যাবে আর ষড়যন্ত্রকারীরা সামনে আসবে, সরকারের কোনো দায় নাই। এটা তো হতে পারে না। হয় তাদের সফল ভূমিকা পালন করতে হবে, আর না পারলে সরে দাঁড়াতে হবে। এটা আমার কাছে মনে হয়।
ইলেকশনের কোনো বিকল্প নাই। এখন যদি তারা অন্য কিছু ভাবে, হ্যাঁ এটা অনেকে বলছে যে বিএনপি তারপরে সমর্থন দিচ্ছে কেন, এটা অনন্তকালের সমর্থন না। তার মানে চলতেই থাকবে আর বিএনপি সমর্থন দিতেই থাকবে এমন না। আমরা চাচ্ছি একটা আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে এটা মীমাংসা হোক। কিন্তু সরকার যদি এইভাবে চলতে থাকে তখন কোথায় গিয়ে দাঁড়াবে এটা তো বলা যাবে না। আমি প্রশাসনের ছাত্র হিসেবে একটা বিষয় আমার নজরে পড়েছে, সেটি হচ্ছে ঐতিহাসিকভাবে আপনার ব্রিটিশ রাজ, পাকিস্তান আমল বলুন বা বাংলাদেশের এই বিগত ইতিহাসে বলুন, যখনই জেলা প্রশাসন আশঙ্কা করে যে গোলযোগের সম্ভাবনা আছে, তারা কিন্তু 144 ধারা জারি করে ফেলে। এখানে এটি কেন ঘটল না? ঘটনা ঘটার পর কেন 144 ধারা জারি করা হলো? এইটার আমার অনুমান বেসিক্যালি ট্যাগিং কালচারের কারণে হয়েছে। জেলা প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তারা ভাবছেন যে শাসক দলের লোকজন আসছে, এখন যদি আমরা আগেভাগে এ ধরনের একটা মেজার নেই, তখন বলা হবে এরা স্বৈরাচারের দোষর ছিল বা আগে বিগত সরকারের সময় চাকরিতে ছিল, সেই জন্য বেমাতাসুলভ আচরণের অংশ হিসেবে এই কাজটি করেছে। তা এখন এই যে ঘটনাগুলো ঘটে গেল, সেটি প্রিএম্প্ট করা যেত যদি 144 ধারা জারি করা যেত। সেটা করলাম আমরা ঠিকই প্রাণহানির পর, তারপর তার ধারাবাহিকতায় সান্ধ্য আইনও জারি করার ব্যাপারটি ঘটলো এবং তা এক্সটেন্ডও করা হলো। এটা থেকে লেসন্স লার্নড হিসেবে যদি আমরা বিষয়টাকে নেই, তাহলে জেলা প্রশাসনকে, মাঠ প্রশাসনকে তাদের মতো করে কাজ করতে দিতে হবে। আপনি সেখানে এই ধরনের জুজুর ভয়, ট্যাগিংয়ের ভয় যদি দেন, এবং সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি পটিয়ার ঘটনাটা থানায় যখন ঘটনাটি ঘটল, যিনি শক্ত অবস্থান নিয়েছিলেন পুলিশের কর্মকর্তা, তাকে উল্টো আপনার সেখান থেকে প্রত্যাহার করে ফেললেন। তার মানে আপনি কি বার্তাটা দিলেন? যে এই বাঞ্চ অফ পিপল, এরা ইনভিনসিবল, এদের সঙ্গে কোহিবিট করতে হবে, কাম হোয়াট নেই, কোনোভাবেই তাদের আন্ডারমাইন করা যাবে না। তাদের যে ইচ্ছা অনিচ্ছা, তার সঙ্গে মিল রেখে আপনাকে কাজ করতে হবে, এর বাইরে অন্যথা কোনো কিছু করার সুযোগ নেই। সো এখন হোয়াট ইজ নেক্সট, আসলে উপায় কি সামনে উপায় এ থেকে বেরোবার? আমাদের দুদু মহোদয় বলে দিয়েছেন যে নির্বাচন বলছেন, কিন্তু তারা তো গুড ফেইথে মহানুভবতার পরিচয় দিচ্ছেন। মানে এই মহানুভবতা তাদের কতদিন তারা প্রদর্শন করবেন বা করা উচিত বলে আপনি মনে করেন? আপনি প্রথমত ডিসেম্বরের দাবি কিন্তু তারা তুলেছিলেন। একবার প্রথমে বলেছিলেন সেখান থেকে তো তারা নিজেরা সরেও গেছেন, এবং ডিসেম্বর না হয়ে এখন যদি ফেব্রুয়ারি, ঠিক আছে গুড ফেইথে, আর না হয় 2 মাস অপেক্ষা করলেন, কি মহাভারত অশুদ্ধ হবে? ফেব্রুয়ারি, বিয়ন্ড ফেব্রুয়ারি যদি সেখান থেকে তো 2 মাস, এমন কি সমস্যা না? তখন কিন্তু তাদের রাজনৈতিক দল হিসেবে, প্রজ্ঞাবান রাজনৈতিক দল হিসেবে কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, কারণ তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের ইলেকটোরেটের প্রতি, তাদেরও তো একটা প্রত্যাশা আছে। সুতরাং এখানে আপনার অ্যাসার্ট করতে পারতে হবে। আপনার বারংবার আপনি যদি এই ছাড় দিতে থাকেন, এই ইলাস্টিক কিন্তু টানতে টানতে অনেক লম্বা হয়ে যাবে। এখন আপনার তখন ইট উইল বি ট্রিটেড ইলাস্টিক লম্বা করলাম, ছেড়ে দিলে তো আঘাত করে না, এবং একটা পর্যায়ে ছিঁড়েও যেতে পারে বেশি টানাটানি করলে। তো সেই কারণে আমার আর খুব বেশি যদি টেনে নেন, আমাদের শফিক মহোদয় যে আমাদের প্রেস মুখপাত্র, বিয়ন্ড জুন, প্রতিদিন একদিন করে কিন্তু সময় কমছে, দিন যাচ্ছে, অনন্তকাল নয়, কিন্তু তখন কি দাঁড়াবে? আর বিশ্ব পরিস্থিতি সবসময় এরকম থাকবে এটাও তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারছেন। শামসুজ্জামান দুদু, আমরা করে শেষের দিকে জাস্ট 1 লাইন 2 লাইনে যদি বলেন, এই মহানুভবতা আর কতকাল প্রদর্শন করবে এটা আপনার বলে মনে হয়? বিএনপি একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল। অতীতে তারা একাধিকবার সরকার পরিচালনা করেছে। গণতন্ত্রের জন্য প্রায় 16 বছর ধরে তার আন্দোলন সংগ্রাম এবং অনেক ত্যাগ স্বীকার করে অন্য রাজনৈতিক দলও করেছে, সবাই মিলে।
এখন যদি আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা দেখা দিয়েছে, অর্থাৎ আন্দোলনে একটি নির্বাচিত বা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, সেটি যদি করা না হয়, বিএনপি বসে থাকবে একেবারে সব কিছু ছেড়ে ছুড়ে, এটা আমার কাছে মনে হয় না। অন্য রাজনৈতিক দলও বসে থাকবে না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মিস্টার শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, সার্বিক পরিস্থিতিতে মানুষ খুব স্বস্তিতে নেই, শান্তিতে নেই এবং এক ধরনের অনিশ্চয়তায় ভরা বাংলাদেশ। এখান থেকে মুক্তির আপাত একটাই সমাধান, এই যে দৃশ্যমান ঐক্য, জাতীয় ঐক্য, বড় দল ছোট দল, এই বিতর্কে না গিয়ে সংস্কার, বিচার, আসলে এই সব সমস্যার সমাধান একটাও বর্তমান বাস্তবতায় করা সম্ভব নয় এবং সেই সক্ষমতা সরকারের নেই, সরকারের পক্ষ থেকে যারা কাজ করছেন তাদেরও নেই এবং রাজনৈতিক দলগুলো আসলে যে অবস্থানে আছেন সেখান থেকে তারা এই বিষয়ে তেমন কোনো দৃশ্যমান সহযোগিতা তাদের পক্ষে করা সম্ভব যার নিজ নিজ রাজনৈতিক বাস্তবতায়, সাংগঠনিক বাস্তবতায়, সেটা মনে হয় না। কাজে উপায় একটাই, সেটা হচ্ছে একটা নির্বাচন দেয়া, দ্রুত নির্বাচন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জনগণ ভালো করুক ভুল করুক, সঠিক সিদ্ধান্ত নেই, সেটা তাদের ব্যাপার। কিন্তু কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর আসলে এখতিয়ার নেই মাসের পর মাস, বছরের পর বছর আসলে জনগণের দায়িত্ব নিজেদের জনগণের সম্মতি ছাড়া চর্চা করা এবং সেটার ফলাফল হিসেবে জনগণকে ভোগান্তিতে ফেলা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।